এই আমি এবং আপনি আমরা যে ভাষায় কথা বলি অর্থাৎ আমাদের মাতৃভাষা বাংলা। এই মাতৃভাষার উদ্ভব অর্থাৎ বাংলা ভাষার উদ্ভব ঠিক কিভাবে, এটা জানার জন্য বড় বড় তত্ত্বকথার প্রয়োজন নেই। কিন্তু এটা আপনার জেনে রাখা ভালো যে বহু মানুষ যারা প্রবাসে বসবাস করছেন তারা কিন্তু মাতৃভাষায় দুটো কথা বলবার জন্য রীতিমতো উদগ্রীব হয়ে থাকেন। এই যে তারা উদগ্রীব হয়ে থাকেন কিসের জন্য? তার উৎসে ফেরার জন্য। তো যাই হোক, নমস্কার, আমি চঞ্চলিকা ভট্টাচার্য। আমাদের এই শিক্ষা এবং সংস্কৃতির পাঠশালা আরণ্যক একাডেমিতে আপনাদের প্রত্যেককে স্বাগত। এখন পর্যন্ত বুঝে গিয়েছেন যে আজকের আলোচ্য বিষয়টা ঠিক কি? বাংলা ভাষার উদ্ভব। পৃথিবীতে মানুষ ভাব প্রকাশ করেন এই ভাষার মধ্য দিয়ে, অর্থাৎ একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে কথা বলেন ভাষার মধ্য দিয়ে। শুধু কথা বলেন বললে ভুল হবে, কথার মধ্য দিয়ে কিন্তু তিনি মনের ভাব প্রকাশ করেন। তো এই যে আদান প্রদানের মাধ্যম আমাদের ভাষা, বা বলি আমাদের মাতৃভাষা, এই মাতৃভাষা উদ্ভব প্রসঙ্গে বলতে গিয়ে প্রথমেই বলবো যে পৃথিবীতে যতগুলো ভাষা রয়েছে, যতগুলো ভাষায় মানুষ কথা বলেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে, সেগুলোকে কিন্তু মোট 12খানা ভাষা বংশে বিভক্ত করেছেন আমাদের ভাষাতাত্ত্বিকেরা। এ নিয়ে দ্বিমত থাকতে পারে, কিন্তু মোটামুটি হিসেবটা হলো 12খানা ভাষা বংশেই আমাদের পৃথিবীর সবগুলো ভাষা বিভক্ত। এই 12খানা ভাষা বংশের মধ্যে রয়েছে ইন্দো ইউরোপীয়, সেমিও হামীয়, রয়েছে দ্রাবিড়, অস্ট্রিক, ভোটচীনীয়, উত্তর পূর্ব সীমান্তীয়, বিভিন্ন রকম। এগুলো আমি আলাদা করে লিখিনি, কারণ যে কোনো জায়গায় সার্চ করলে, গুগল সার্চ করলে আপনি 12খানা ভাষা বংশের নাম কিন্তু পেয়ে যাবেন। এবার এই ভাষা বংশগুলোর মধ্যে যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ, ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। কেন বলছি গুরুত্বপূর্ণ? কারণ এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশের মধ্যে যে শাখাগুলো রয়েছে, সেই শাখার ভেতরে কিন্তু যতগুলো ভাষা আছে, পৃথিবীর বেশিরভাগ মানুষ কিন্তু এই ভাষাগুলোতেই কথা বলেন। অর্থাৎ এই শাখার মধ্যে সমস্ত ভাষাগুলো কিন্তু, মোটামুটি সমস্ত ভাষাগুলো কিন্তু ঢুকে যাচ্ছে। তাই এটাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলছি। এবার সরাসরি আমরা বোর্ডের দিকে চলে যাই। কি বললাম? ইন্দো ইউরোপীয় ভাষা বংশ নিয়ে আমরা আলোচনা করব। ইন্দো ইউরোপীয় ভাষা বংশের মধ্যে 10টা মোট শাখা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে 10টা শাখা রয়েছে। রয়েছে ইন্দো ইরানীয়, বাল্তো-স্লাভিক, আলবানীয়, আর্মেনীয়, গ্রিক, ইতালীয়, টিউটনিক, কেল্টিক, তোখারীয় এবং হিত্তীয়। এই 10টা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের শাখা। এখানে বলে রাখি, এই যে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ, এই ভাষা বংশের মধ্যে যে মানুষগুলো পড়ছে, যারা এই ভাষায় কথা বলতো, তারা কিন্তু উরাল পর্বতের পাদদেশে বসবাস করত এবং তারা জীবনের প্রয়োজনে, জীবিকার প্রয়োজনে, খাদ্যের প্রয়োজনে যাযাবর জীবনযাপন করত। আমরা জানি, ইতিহাস পড়লে আমরা দেখতে পাই, যাযাবর জীবনযাপন করতে গিয়ে মানুষ কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেত কিছুদিন পর পর। পশুদেরকে নিয়ে, পশুদের খাদ্যের জন্য, নিজেদের খাদ্যের জন্য তারা চলে যেত। এরকম ভাবেই এরা পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে পড়লো একটা সময় থেকে। তো এইখানে যেটা আমরা বলছিলাম, ইন্দো ইরানীয় যে ভাষা বংশ, এই ভাষা বংশ ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্তর্গত ইন্দো ইরানীয় যে শাখা, সেই শাখাতে আমরা দেখব এটা দুভাগে বিভক্ত হয়ে গেছে। এই যে এরা বিভিন্ন জায়গায় চলাফেরা করতো, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো, সেটা করতে গিয়ে এরা দু জায়গা ছড়িয়ে পড়লো। একটা শাখা প্রবেশ করলো ভারতবর্ষে, সেটা দেখলাম ভারতে প্রবেশ। আরেকটা শাখা প্রবেশ করলো ইরানে। যে শাখাটা ভারতবর্ষে প্রবেশ করলো সেটা হলো ভারতীয় আর্য, যেহেতু ভারতবর্ষে প্রবেশ করেছে। আর যে শাখাটা ইরানে প্রবেশ করলো সেটার নাম আমরা দিলাম ইরানীয় আর্য। প্রাচীন আবেস্তা গ্রন্থে কিন্তু এই ইরানীয় আর্যের নিদর্শন রয়েছে। তো আজকে আমাদের আলোচনার বিষয় ইরানীয় আর্য নয়, আমরা আগেই বলেছি বাংলা ভাষার জন্ম সম্পর্কে আমরা আলোচনা করছি। অতএব আমরা ভারতে চলে আসি। ভারতীয় আর্য ভাষা। ভারতীয় আর্য ভাষার 3টে স্তর রয়েছে। কটা? 3টে স্তর। এই 3টে স্তরের মধ্যে প্রথম হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, যার সময়কাল খ্রিস্টপূর্ব 1500 থেকে 600 পর্যন্ত। অর্থাৎ 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়কাল। দ্বিতীয় হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষা।
এটার সময়কাল হচ্ছে 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ। আর শেষ স্তর হচ্ছে নব্য ভারতীয় আর্য ভাষা, সেটা হচ্ছে 900 খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত। অর্থাৎ এই যে ভারতীয় আর্য ভাষা বিভিন্ন সময় ওই 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত বিভিন্ন ভাবে বিবর্তিত হয়েছে। একটা জীবন্ত ভাষাকে তখনই আমি জীবন্ত বলতে পারবো যখন সেই ভাষাটা বিভিন্ন ভাবে বিবর্তিত হতে পারবে। নদীর স্রোত তো দেখেছেন, নদীর স্রোত যদি একসময় বন্ধ হয়ে যায় সেই নদীকে আমরা বলি মরা নদী। ঠিক তেমনি ভাবে যদি ভাষার বিবর্তন বন্ধ হয়ে যায় তাকে আমরা কিন্তু বলবো মৃত ভাষা। বাংলা ভাষাকে মৃত একেবারেই নয়। প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে নব্য ভারতীয় আর্য ভাষা পর্যন্ত আমরা পৌঁছে গেলাম। এর পরের স্তর বোর্ড মুছে দিয়ে বলছি। এখন আমরা আলোচনা করব প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে কি করে এই বাংলা ভাষা এলো। প্রথমে বলে রাখি, যে কোনো ভাষার কিন্তু দুটো রূপ থাকে, একটা হচ্ছে সাহিত্যিক রূপ, একটা হচ্ছে কথ্য রূপ। সাহিত্যিক রূপ মানে কোনো একটা ভাষাকে যখন আমি সাহিত্যে নিয়ে এলাম, যখন আমি লিখলাম সেই ভাষায় কিছু একটা, সেটা কিন্তু সংরক্ষিত হয়ে গেল, সেটা আর বদল হবে না। কিন্তু তার যে কথ্য রূপ সেটা কিন্তু বারবার 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 বদলে যাবে। ওই যে একটু আগে বললাম বিবর্তন, জীবন্ত ভাষার মূল বৈশিষ্ট্য, সেটাই কিন্তু এই বিবর্তিত হতে থাকবে কথ্য রূপটা। তো প্রাচীন ভারতীয় আর্য ভাষা প্রাচীন ভারতীয় আর্য ভাষা এর দুটো রূপের কথা বললাম, একটা হচ্ছে কথ্য রূপ, একটা হচ্ছে সাহিত্যিক রূপ। এই সাহিত্যিক রূপ নিয়ে আজকে আমি আলোচনা করছি না, আমাদের আলোচ্য আজকে হচ্ছে তথ্য রূপ। তো এই তথ্য রূপের মধ্যে আবার চারটে ভাগ আছে। প্রাচ্য, উদিচ্য, মধ্যদেশীয় এবং হচ্ছে দাক্ষিণাত্য। কটা বললাম? চারটে ভাগ আছে, প্রাচ্য, উদিচ্য, মধ্যদেশীয় এবং হচ্ছে দাক্ষিণাত্য। এই যে রূপ বললাম প্রাচ্য, প্রাচ্যের মধ্যে দুটি ভাগ, একটা হচ্ছে প্রাচ্যা, একটা হচ্ছে প্রাচ্য মধ্যা। এগুলোতে আমি এখন যাচ্ছি না, কারণ এই মুহূর্তে এগুলো নিয়ে আমি আলোচনা করব না। এগুলোর মধ্যে যে ভাগগুলো রয়েছে, এগুলোর মাধ্যমে রয়েছে মধ্যে রয়েছে উত্তর পশ্চিমা, দক্ষিণ পশ্চিমা, এগুলো বলছি না। তো আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রাচ্য এবং প্রাচ্য মধ্যার মধ্যেই কিন্তু ঘোরাঘুরি করছে। তো এই যে প্রাচ্যা, এই প্রাচ্যার মধ্যে রয়েছে মাগধী প্রাকৃত। কি রয়েছে? মাগধী প্রাকৃত। এই মাগধী প্রাকৃত আবার যে বিবর্তিত হয়েছে কিভাবে? মাগধী অপভ্রংশ অবহট্ঠর মধ্য দিয়ে। বাংলা ভাষার উদ্ভব পড়তে গিয়ে কিন্তু আমি আলোচনা করব এই যে মাগধী অপভ্রংশ অবহট্ঠ, এটা নিয়ে। এর মধ্যে লুকিয়ে আছে বাংলা ভাষার জন্ম। তো এই যে বললাম মাগধী অপভ্রংশ অবহট্ঠ, এটা আমি এখানে লিখছি, মাগধী অপভ্রংশ অবহট্ঠ। এই মাগধী অপভ্রংশ অবহট্ঠের দুখানা শাখা রয়েছে, একটা হচ্ছে পশ্চিমা শাখা, একটা হচ্ছে পূর্বী শাখা। তাহলে মাগধী অপভ্রংশ অবহট্ঠের কটা শাখা রয়েছে? দুটো শাখা, একটা হচ্ছে পশ্চিমা শাখা, একটা হচ্ছে পূর্বী শাখা। এই পূর্বী শাখার মধ্যে দুটো ভাগ, একটা হচ্ছে বঙ্গ অসমিয়া আর একটা হচ্ছে ওড়িয়া। কি দুটো ভাগ? একটা হচ্ছে বঙ্গ অসমিয়া আর একটা হচ্ছে ওড়িয়া। এই বঙ্গ অসমিয়া থেকে আসলো আমাদের শেষ স্তর, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে অসমিয়া। পরিষ্কার হবে বাংলা ভাষার জন্ম তুলে ধরলাম। তাহলে কোথা থেকে এসেছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা?
যার কথ্য রূপ নিয়ে আমি আলোচনা করলাম। এই কথ্য রূপের মধ্যে রয়েছে প্রাচ্য, উদিচ্য, মধ্যদেশীয়, দাক্ষিণাত্য। তার মধ্যে যে প্রাচ্য স্তর, সেখানে রয়েছে দুটো ভাগ, একটা হচ্ছে প্রাচ্য, একটা হচ্ছে প্রাচ্য মধ্যা। প্রাচ্য থেকে আসছে মাগধী প্রাকৃত, সেখান থেকে এলো মাগধী অপভ্রংশ অবহট্ঠ। সেই মাগধী অপভ্রংশ অবহট্ঠের দুটো শাখা, পশ্চিমা এবং পূর্বী। পূর্বী শাখা থেকে এলো বঙ্গ অসমিয়া এবং ওড়িয়া, এবং বঙ্গ অসমিয়া থেকে আমাদের শেষ স্তর বাংলা ভাষার জন্ম। তাহলে এই যে গোটা একটা আলোচনা করলাম, এর মধ্য দিয়ে বাংলা ভাষা অর্থাৎ আমাদের মাতৃভাষা কিভাবে জন্ম লাভ করেছে এটা পরিষ্কার করে তুলে ধরলাম। এই যে ভাব প্রকাশের মাধ্যম, যে মাতৃভাষায় আমরা প্রত্যেকদিন কথা বলি, সেই মাতৃভাষা কোথা থেকে কিভাবে এসেছে তা আজকে পরিষ্কার করে তুলে ধরলাম। এরকম আরো অসংখ্য ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল আরণ্যক একাডেমি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করুন এবং সবার মধ্যে ছড়িয়ে দিন। ধন্যবাদ।